কি অবস্থা মতখর? আচ্ছা, তো তোমার পেপার 2 10C তে প্রবলেম ফার্স্ট এর লিস্টে তোমারটা দিয়ে যাই। পেপার 2 10C প্রথম পেপার 2 না? তো পেপার 2 10 এর সি। এটা তো সলভ করাই দিছিলাম না? আরেকজনেরও প্রবলেম ছিল, তো তাহলে তোমার সাথে কমন পড়ে গেছিল, তো এটা তো সলভ হয়ে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই 10C গেল। দেন তোমার এটার মধ্যে পেপার নাম্বার 3। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি করে সিরিয়াল ওয়াইজ লিখছো, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে সেকেন্ড পেপার 1 এর 6B2। সেকেন্ড পেপার 1 এর 6B2। এখানে এটা আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে কোশ্চেনটা দেখি কি বলতেছে। বলতেছে যে প্লুটোনিয়াম 238 is used in a spacecraft to provide heat to power generator। তো তাহলে প্লুটোনিয়াম ইউজ করে কি করা হয়, এটাকে একটা ফিউয়েল হিসেবে ইউজ করা হয়, যে সে কি করবে, স্পেসক্রাফটকে হিট এনার্জি সাপ্লাই দিবে। এখন বলতেছে one of the generators contain 925 গ্রাম of plutonium 238 when it is manufactured। তো তাহলে ওই জেনারেটরের ভিতরে 925 গ্রাম অফ প্লুটোনিয়াম ফিট করা থাকে আর কি, দেওয়া থাকে ইনিশিয়ালি। এখন বলতেছে 1 গ্রাম প্লুটোনিয়াম 238 এর পাওয়ার ডেনসিটি হলো এত। পাওয়ার ডেনসিটি বলতে দেখো, তুমি ইউনিটটা দেখলে কিন্তু একটা আইডিয়া করতে পারবা। বলো তো ইউনিটটা কি দেওয়া? ওয়াট বাই গ্রাম। ওয়াট পার গ্রাম। তো এটার মানে কি? পাওয়ার পার ইউনিট ম্যাস, তাই না? যে 1 গ্রামে 0.54 ওয়াট। তো এরকম। তো এখন এখানের মধ্যে আমরা দেখি, বলতেছে কি প্লুটোনিয়াম 238 has a half life of 87.7 years। তো এখন বলতেছে calculate the average energy released per second by the generator after 263 years। তো 263 ইয়ার পর কতটুকু কি করবে, পাওয়ার জেনারেট করতে পারবো, এটা বের করতে বলছে। সো এখন দেখো ইনিশিয়াল ম্যাস কত? ইনিশিয়াল 925। ভেরি গুড, 925 গ্রাম। এখন হাফ লাইফ হলো 87.7 ইয়ার, আর বলছে 263 ইয়ার পরে কত থাকবে আর কি, এটা পাওয়ারটা কত হবে ওটা বের করতে বলছে। এখন এখানের মধ্যে দেখো আমাদের হাফ লাইফ মানে কি, half life is the time taken for the activity to decrease by half or the mass to decrease by half, তাই না? তো এখন এখানের মধ্যে দেখো যে আমাদের কয়টা হাফ লাইফ পাস হবে। যদি 263 ইয়ার্স পাস হয়, তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হইতেছে? নাম্বার অফ হাফ লাইফ পাস, নাম্বার অফ হাফ লাইফ পাস is equal to 263 ডিভাইডেড বাই একটা হাফ লাইফের টাইম কত, 87.7। সো তাহলে কয়টা হাফ লাইফ হয়? তিনটার মতো না নাকি? হ্যাঁ, 2.998। তো তাহলে এটাকে আমরা 3 হাফ লাইফ লিখতে পারি।
তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হইতেছে? 3টা হাফ লাইফ পাস হইতেছে। তো তার মানে 925 গ্রাম যে ম্যাসটা আছে এটা কয়বার হাফ হবে? 263 3 বার। ম্যাসের মধ্যে 3বার হাফ হবে। তো তাহলে 925 ইনটু হাফ ইনটু হাফ ইনটু হাফ, এটা করলে পরে ম্যাস কত আসে? 115.6 158.6 এটা? 115.6 আচ্ছা 15, সরি 115.6, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে 115.6 গ্রাম। তো এখন 1 গ্রাম কত পাওয়ার দেয় প্রভা? জিরো 0.54। তো তাহলে 0.54 তো 115.6 গ্রাম will provide 115.6 multiplied by 0.54। তো এটা করলে পরে কত আসে? 62.4375 62.4, তাই না? তো এত জুলস পার সেকেন্ড। হ্যাঁ তো তাহলে আমাদের বলছে পার সেকেন্ডে কত এনার্জি। তো পার সেকেন্ডের এনার্জি মানে তো পাওয়ার। তো তাহলে 1 সেকেন্ডে এত জুল এনার্জি দেয় আর কি, বেসিক্যালি এনার্জি পার সেকেন্ড হলো এটা। তো তাহলে এটা কত হবে? 62.4। অ্যানসার কত? অ্যানসার এটাই হওয়ার কথা। দেখি এটা 62। এই যে 62.4, দেখছো? তো এইভাবে করে আমাদের করতে হবে, ঠিক আছে। এরপরে তোমার 8A1 8B, 8 নাম্বার কোনটা ছিল? এইটা। আচ্ছা, এটা আমরা আগে এক্সপ্লেন করছিলাম একবার, তাও এখানের মধ্যে বলে দেই, সমস্যা নাই। তো কি বলতেছে দেখো, এ নাম্বারে all objects emit electromagnetic radiation, ঠিক আছে, ভালো কথা। The intensity and wavelength of the emitted radiation vary with the temperature of the object। যে কত ইন্টেন্সিটির এনার্জি বা কত ওয়েভলেন্থের এনার্জি রিলিজ করবে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ফিগার 12 shows this variation for filament lamp at two different temperature। একটা হাই টেম্পারেচারের জন্য এটা, this is for a higher temperature and this is for a lower temperature। আচ্ছা, তো এখন বলতেছে কি the visible region of the electromagnetic spectrum is also shown। so তাহলে হাই টেম্পারেচার হইলে পরে তখন কি, হাই টেম্পারেচার হইলে the maximum intensity is within the visible range, তাই না? হ্যাঁ আর লো টেম্পারেচার হইলে the maximum intensity is outside the visible range। এখন এখানের মধ্যে একটা কথা জিজ্ঞাসা করছে, explain why a filament lamp appears brighter and less red as its temperature increases। তো টেম্পারেচার যত বাড়তেছে কি হইতেছে, টেম্পারেচার যত বাড়তেছে তার ইন্টেন্সিটি বাড়তেছে। তো ইন্টেন্সিটি বাড়লে ব্রাইটনেস বেশি হবে। তো এটা একটা জিনিস আমরা বললাম। আর আরেকটা কি দেখো, টেম্পারেচার বাড়লে তার ওয়েভলেন্থটা কি হইতেছে, ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি তখন তার ওয়েভলেন্থটা কমতেছে। তো 700 ন্যানোমিটার হলো রেড কালারের ওয়েভলেন্থ, আর 390 হলো ভায়োলেট কালারের ওয়েভলেন্থ। তো তাহলে যত টেম্পারেচার বাড়বে তত কি হবে, ইট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য রেড পোর্শন অফ দ্য স্পেকট্রাম এন্ড ইট উইল শিফট টুয়ার্ডস দ্য ব্লু পোর্শন অর দ্য ভায়োলেট পোর্শন। তো তাহলে এর জন্য টেম্পারেচার বেশি হলে কি হয়, টেম্পারেচার বেশি হলে ইট অ্যাপিয়ার্স লেস রেড। তো তাহলে এইটা হবে আমাদের ফার্স্ট এর 8A1 এর অ্যান্সার। দেন তোমার 8B তে প্রবলেম, 8B এর এটাই। আচ্ছা, 8B এর এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, সালফেটস এন্ড ব্ল্যাক সুট। হ্যাঁ,
আর পার্টিকেলস ফর্ম বাই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। তো ইন্ডাস্ট্রিতে যখন নাকি আমরা কোন এইসব জিনিস ফিউয়েল টুয়েল বার্ন করব তখন কি হবে, এরকম ব্ল্যাক সুট যে কার্বন এমন আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়, বা সালফেট যে সালফারের সল্ট এইসব আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়। তো এখন বলতেছে কি, some of these particles are found in the atmosphere over the Arctic Ocean. আর্কটিক ওশান কোন জায়গায়, নর্থ পোলের দিকে নাকি সাউথ পোলের দিকে? আদনিন? নর্থ। ভেরি গুড। সো তাহলে আর্কটিক হলো নর্থে আর অ্যান্টার্কটিকা হলো সাউথে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, এটা জানা লাগবে না, এমনিতে জিজ্ঞাসা করলাম যে আর্কটিক ওশান কোথায় জানো নাকি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, the sulfates stay in the atmosphere and reflect or scatter light. তো তার মানে সালফেট যত বেশি হবে তারা কি করবে, লাইটকে রিফ্লেক্ট করে দিবে। সালফেট থাকলে লাইট অনেক বেশি রিফ্লেক্ট করে। আর ব্ল্যাক এন্ড দ্য ব্ল্যাক সুট ফলস অনটু দ্য আইস। সালফেট থাকে হলো অ্যাটমসফিয়ারে, আর ব্ল্যাক সুটটা কি করে, অ্যাটমসফিয়ারে থাকতে পারে না, তারা হলো ভারী, সো তারা কি হয়ে যায়, আইসের উপরে এইরকম কালো 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 কার্বনের সুট গুলা পড়ে যায়। ঠিক আছে, এখন একটা জিনিস বলো যে ব্ল্যাক কালার কি ভালো অ্যাবজর্বার নাকি খারাপ অ্যাবজর্বার? ভালো অ্যাবজর্বার। ভালো অ্যাবজর্বার। তো তাহলে ভালো অ্যাবজর্বার হলে ভালো রেডিয়েটর হবে। তো তার মানে কি, রিফ্লেক্টিং প্রপার্টিটা কম হবে। তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি বলতেছে, এখানের জন্য আমাদের কাজটা বলতেছে যে discuss how a reduction in the industrial process is likely to affect the temperature of the atmosphere. তো এখন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যদি কমে যায়, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কমে গেলে এই সালফেট আর ব্ল্যাক সুট আর রিলিজ হবে না, বা কম রিলিজ হবে, আগের মতো এত বেশি হবে না। তো এত বেশি যদি না হয় দেন তাহলে টেম্পারেচারের উপর কেমন ইফেক্ট আসবে এটা জিজ্ঞাসা করছে। তো এখন এখানের মধ্যে দেখো যে সালফেট কি করতো, সানলাইট আসলে ওটাকে রিফ্লেক্ট করে দূরে সরায় দিত। সো সানলাইট আসলে ওটাকে যদি রিফ্লেক্ট করে দূরে সরায় দেয় তো তার মানে কি, সালফেটটা ওই আর্কটিক রিজিয়নের টেম্পারেচারটাকে বেশি রাখতো, তাই না? যে সানলাইট এসে গ্রাউন্ড পর্যন্ত আসতে পারে না, অ্যাটমসফিয়ার থেকে কি হয়ে যায়, অ্যাটমসফিয়ার থেকেই লাইটটা সানলাইটটা রিফ্লেক্ট করে দূরে সরে যেত। আর ব্ল্যাক সুট কি করতো, ব্ল্যাক সুট উল্টা কাজটা করতো। ব্ল্যাক সুট যে আইস সারফেসে পড়তেছে যতটুকু সানলাইট আসবে ওইটাকে কি করে ফেলতো, সে অ্যাবজর্ব করতো। তো এটাকে অ্যাবজর্ব করে সে কি করতো, ওইটাকে অ্যাবজর্ব করে সে ওই জায়গার আইস গুলাকে ওরকম মেল্ট করানোর জন্য কাজে লাগতো। তো এইখানের জন্য আমরা দেখি 8 এর বি এর অ্যানসার তারা মার্ক স্কিমের মধ্যে কি বলছে। এটা তো বিশাল কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন। আমরা মার্ক স্কিমের পয়েন্টগুলো দেখে একটা একটা করে এক্সপ্লেইন করি। এই যে ব্ল্যাক সুট আইসটাকে কালো বানায় দিবে। ব্ল্যাক আইস উইল অ্যাবজর্ব মোর ইনফ্রারেড দেন হোয়াইট আইস। তো অ্যাবজর্বিং পাওয়ার বেড়ে গেল, বিকজ ব্ল্যাক কালার তো ভালো অ্যাবজর্বার। এরপরে কি, ব্ল্যাক আইস মাইট কজ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়ায় দিবে। বলছিলাম না যে অ্যাবজর্ব করলে পরে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করবে। তো তাহলে এটা। আর এখন যদি সুট কম থাকে, যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যদি কমে যায় তো তাহলে কি, ব্ল্যাক সুট কম রিলিজ হবে। তো ব্ল্যাক সুট কম রিলিজ হলে পরে তখন কি হবে, দেয়ার উইল বি লেস ব্ল্যাক আইস। হ্যাঁ, আইস কমে যাবে। তো তাহলে কি, টেম্পারেচার আগে বাড়তে নিছিল, এখন ওইটা বাড়া বন্ধ করে দিবে, যে টেম্পারেচার আবার কমা শুরু করবে। যে রিডাকশন ইন সুট মাইট রিডিউস ওয়ার্মিং বিকজ দ্য আইস উইল নট বি অ্যাজ ব্ল্যাক অর উইল বি মোর হোয়াইট। আর সালফেটের কথাগুলো কি বলতেছে, সালফেটের কথাগুলো বলতেছে দেখো, শাইনি সালফেটস আর গুড এট রিফ্লেক্টিং। ঠিক আছে, তো তাহলে অ্যাবজর্ব করবে কম, রিফ্লেক্ট করবে বেশি। সো তাহলে সালফেট স্ক্যাটার দ্য ইনফ্রারেড এন্ড দিস রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ আইআর ফলিং অন দ্য আর্থ। তো তাহলে যখন নাকি সালফেট বেশি ছিল তখন তারা টেম্পারেচারটাকে কমায় রাখতো। কিন্তু সালফেট যদি এখন অ্যাটমসফিয়ারে না থাকে তো তাহলে কি, সানলাইটকে রিফ্লেক্ট করার মতো কেউ থাকবে না। তো সানলাইট ডিরেক্টলি আর্থে পৌঁছাইতে পারবে। তো সানলাইট যদি ডিরেক্টলি আর্থের সারফেসে পৌঁছায় তো তখন কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে না? তো তাহলে ওইটাই বলছে যে রিডাকশন ইন সালফেটস মাইট ইনক্রিজ ওয়ার্মিং। যে সালফেট নরমালি টেম্পারেচার
কম রাখার ট্রাই করে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওই সালফেট রিলিজ যদি কমে যায় তো তখন কি হবে, the temperature will start increasing because energy আর কি করবে না, রিফ্লেক্ট করে সরাই দিতে পারবে না, energy will reach the earth surface directly. বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, দেন এরপরে তোমার 8 নাম্বারের এইটার পরে কোনটায় প্রবলেম ছিল, 10 নাম্বার ছিল মোস্ট প্রবাবলি। यस 10A2 আর 10B। 10A2, nuclei of beryllium 9 do not absorb neutrons। আচ্ছা, তো বেরিলিয়াম 9 এর নিউক্লিয়াস নিউট্রন অ্যাবজর্ব করে না। ইনস্টেড nuclei of beryllium 9 absorb alpha particles and emit neutrons। তারা উল্টা কি করে, বেরিলিয়াম 9 এর নিউক্লিয়াস আলফা অ্যাবজর্ব করে এন্ড নিউট্রন রিলিজ করে। তো তাহলে বলতেছে give a reason why a chain reaction can result from emission of neutrons by uranium nuclei but not by beryllium, because কি হবে, তোমার ইউরেনিয়াম তো নিউট্রন অ্যাবজর্ব করলে কি হয়, ইউরেনিয়াম নিউট্রন অ্যাবজর্ব করলে পরে আনস্টেবল হয়ে যায়, দেন সে তখন স্প্লিট করে, তাই না, যে ফিশন রিঅ্যাকশন আমরা যে পড়ছিলাম। তো তাহলে ইউরেনিয়াম কি করবে, নিউট্রন অ্যাবজর্ব করলে ইট উইল স্প্লিট, যে বিকাম আনস্টেবল এন্ড স্প্লিট, তো তাহলে সে ফিশন রিঅ্যাকশন দিবে, কিন্তু বেরিলিয়াম তো নিউট্রন অ্যাবজর্বই করে না, তো তাহলে বেরিলিয়াম উইল নট কজ এনি চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এর জন্য এরপর বলতেছে explain what happen inside a nuclear reactor if neutron speeds are not controlled। যে নিউট্রনের আমরা কি বলছিলাম, মডারেটর কি কাজ করে, মডারেটর নিউট্রন গুলাকে স্লো ডাউন করে দেয় না। তো এখন মডারেটর যদি আমরা ইউজ না করি, যে মডারেটর দিয়ে যদি নিউট্রন গুলাকে স্লো ডাউন না করি, তো তখন কি হবে, আমরা বলছিলাম যে স্লো মুভিং নিউট্রনস আর ইজিলি অ্যাবজর্ব বাই দ্য ইউরেনিয়াম 235। কিন্তু নিউট্রনকে যদি স্লো করা না হয় দেন তাহলে কি হবে না, আগে যত ইজিলি ফিশন রিঅ্যাকশন হইতে পারতো এখন অত ইজিলি ফিশন রিঅ্যাকশনটা হইতে পারবে না। ঠিক আছে, তো এই কথাটা এখানের মধ্যে আমাদের লেখার কথা। লেটস সি কি বলতেছে। ফার্স্টে তো বেরিলিয়ামের ওইটা, দেন নিউট্রনের স্পিড কন্ট্রোল না করলে কি হয়। এই যে তোমার চেইন রিঅ্যাকশন হওয়ার জন্য কি করতে হবে, দ্য পার্টিকেল দ্যাট ইমপ্যাক্টস দ্য নিউক্লিয়াস মাস্ট বি দ্য সেম ওয়ান দ্যাট ইজ রিলিজ। যে ইউরেনিয়াম একটা নিউট্রন অ্যাবজর্ব করে আবার 3টা নিউট্রন ছাড়ে, তো তাহলে কি যেই পার্টিকেল দিয়ে তার আনস্টেবিলিটিটা শুরু হয়েছে সে ওই রকম পার্টিকেলই আরো রিলিজ করতেছে। কিন্তু বেরিলিয়াম তো আলফা অ্যাবজর্ব করে আনস্টেবল হয় কিন্তু রিলিজ করে নিউট্রন, তো তাহলে যেইটা অ্যাবজর্ব করে সে আনস্টেবল হইলো, ডিফারেন্ট একটা পার্টিকেল ছাড়লে পরে তো সে আর আরেকজনকে যে এফেক্ট করতে পারবে না। সে যদি আলফা অ্যাবজর্ব করার পর আনস্টেবল হয়ে দেন আরো কয়টা আলফা রিলিজ করতো, তাহলে পরে কি করতো, অন্য বেরিলিয়াম গুলাকে সে আনস্টেবল বানাইতে পারতো, তাই না। তো এখন সে আলফা অ্যাবজর্ব করে আর রিলিজ করা হলো নিউট্রন, তো তাহলে এর জন্য তাকে দিয়ে চেইন রিঅ্যাকশন সেট আপ করা পসিবল না। তো তাহলে চেইন রিঅ্যাকশন সেট আপ করার জন্য হোয়াট ডু উই নিড, চেইন রিঅ্যাকশন সেট আপ করার জন্য যেই পার্টিকেলটা নিউক্লিয়াসটাকে আনস্টেবল বানায় ওই রকম পার্টিকেলই কি করতে হবে, রিলিজ করতে হবে, তাহলে যেন আমাদের রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস থাকে, যে পরের পার্টিকেলটাকে যায় যেন কি করতে পারে, আরেকটা আনস্টেবল পার্টিকেল যায় কনভার্ট করতে পারে। বুঝতে পারছো? আর এই যে এখানের মধ্যে যে নিউট্রনকে যদি আমরা না করি, স্পিডটা না কমাই দেন তাহলে আগে যত ইজিলি অ্যাবজর্ব করতে পারতো এখন তো তত ইজিলি অ্যাবজর্ব করতে পারবে না, সো তাহলে রিঅ্যাকশনের স্পিড কমে যাবে বিকজ দেয়ার আর ফিউয়ার ফিশন, যে এত ইজিলি নিউট্রনকে অ্যাবজর্ব করতে পারতেছে না। এই যে বিকজ ফিশন আর মোর লাইকলি উইথ স্লো নিউট্রন, যে স্লো নিউট্রন গুলা ভালো মতো ফিশন রিঅ্যাকশন দিতে পারে। তো এখন নিউট্রনের স্পিড যদি আমরা কন্ট্রোল না করি দেন হোয়াট উইল হ্যাপেন, নিউট্রনের স্পিডটা কন্ট্রোল না করলে পরে তখন এত ইজিলি ফিশন রিঅ্যাকশন তারা দেখাবে না। বুঝতে পারছো? তো তাহলে এইটা ছিল তোমার প্রবলেম লিস্টের কোয়েশ্চেন গুলা। এরপরে কি বলে, আদনিন
admin problem list দিছিলা 1H 3C 7B2 এর নিউট্রালাইজিং পয়েন্ট দাও দেখি। এটা তো 1F ফাউন্ডেশনে কোনো প্রবলেম নাই, হায়ার টায়ার গুলোতে প্রবলেম না। সেকেন্ড পেপার 1 আর সেকেন্ড পেপার 2 তে নাকি আপনি? হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমরা সেকেন্ড পেপার 1 আর 2 তে চলে যাই। এইটায় 1H এ 3C 7B2 আর 10C। আচ্ছা 3C কোথায় এখানে? এটা তো 3B পর্যন্ত আপনি 1H এ। এই কোশ্চেনে কোনটায় প্রবলেম ছিল তোমার? ভাইয়া এইটাতে তো প্রবলেম নাই, মেবি মনে হয় পেপার 2H। আচ্ছা পেপার 2H এর হলো 6B2 এরকম আছে। ফার্স্টে এই পেপারের 7B2 দেখে নেই, 7B1 যেটা লিখছো, এই পেপারের 7B1। The trolley had a mass of এত, calculate the average kinetic energy of the trolley which had a starting height of এত। এটা প্রবলেম? হ্যাঁ আচ্ছা, তো তাহলে ট্রলির ম্যাস দিয়ে দিছে 650 গ্রাম, তো গ্রাম থেকে আমাদের কেজিতে নিতে হবে, এটা একটা কাজ আছে। এখন বলতেছে কি জিনিস, ক্যালকুলেট দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য ট্রলি দ্যাট হ্যাড আ স্টার্টিং হাইট অফ 0.075 মিটার। তো এখন দেখো এই যে আমাদের গ্রাফটা দেওয়া স্পিড ভার্সেস হাইট গ্রাফ, তো 0.075 কোথায়? এইটা না 0.075? তা এখন 0.075 হাইটের জন্য স্পিডের ভ্যালু কত আসে ওটা আমরা বের করতে পারবো না? জিরো পয়েন্ট সিক্স আর 0.6 এর থেকে একটু উপরে হতে পারে, 0.6 ধরলেও সমস্যা নাই। তো তাহলে স্পিডের ভ্যালু কত? স্পিড হলো 0.6 আর ম্যাসের ভ্যালু কত? 650। তো তাহলে হাফ ইনটু ম্যাস ইনটু ভেলোসিটি স্কয়ার করলে কাইনেটিক এনার্জি পাবো। তো এখন ম্যাস হলো 650, তো 650 থেকে গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, আর ভেলোসিটি কত বললাম? 0.6 ইনটু 0.6 এর স্কয়ার। তো এটা করলে পেয়ে যাবো না নাকি আদমিন? হ্যাঁ আচ্ছা, তো তাহলে এটা 7B2 কি হলো 7B1 এর এখানে নিউট্রালাইজিং পয়েন্ট কোনটা কি বলছো? এটা কি পেপার 1H? হ্যাঁ এটা পেপার 1H। এয়ারক্রাফটের একটা কোয়েশ্চেন ছিল। কিসের এয়ারক্রাফট? দাঁড়াও হ্যাঁ দেখি। হ্যাঁ এই যে এটা হলো পেপার 1H, ঠিক আছে। তো এখন এখানে কোয়েশ্চেন নাম্বার 1 হলো ফার্স্টে ওয়েভ নিয়ে, দেন রিপল ট্যাঙ্ক নিয়ে, এটা এরপরে হলো জিওসেন্ট্রিক মডেল, স্টেডি স্টেট থিওরি, এরপরে এটা হলো রেড শিফট ব্লু শিফট নিয়ে, এরপরে এটা হলো আমাদের ওই রিঅ্যাকশন টাইমের এক্সপেরিমেন্ট নিয়ে, এরপরে এটা হলো আমাদের একটা মোশন নিয়ে, এটা হলো আমাদের রেডিও অ্যাক্টিভিটি,
এটা ওই ট্রলির এই ম্যাথ। এটা ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টেম্পারেচারের সাথে এনার্জি। এরপরে হলো ওয়েভ, নিউক্লিয়ার রিঅ্যাকশন, শেষ। তোমার তাহলে পেপার মনে হয় এটা ভুললে মনে হয় 1H লিখছো। পেপার 1 নরমাল ফাউন্ডেশন টিয়ারে যে দেখি ওখানে মধ্যে আছে নাকি। ফাউন্ডেশনের এটার মধ্যে তো কোনোটা নাই। এয়ারক্রাফট, নাই তো কোনোটা। কোনো পেপার ওয়ানে এরকম এয়ারক্রাফট রিলেটেড কোনো কোয়েশ্চেন নাই। মনে হয় পেপার 2H এর হবে। আচ্ছা, তো পেপার 2H। এটা হ্যাঁ এইটা। আচ্ছা আমি ভুলে মনে হয় 7B1 লিখে ফেলছি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমাদের এই যে কোন একটা এয়ারক্রাফট কি হয়, যখন নাকি সে কোন একটা ফ্লাইটে যায় তখন তার বডির সাথে আউটসাইড পার্টিকেলদের কলিশনের জন্য বা ফ্রিকশনের জন্য কি হয়ে যেতে পারে, তারা চার্জড আপ হয়ে যেতে পারে, তাই না? তো তাহলে এই যে তারা চার্জড আপ হয়ে যায় আর তাদের বডির মধ্যে যে চার্জ ট্র্যাপ হয়ে থাকবে ওইটার জন্য কি হবে, ওইটার জন্য যখন নাকি তাদেরকে রিফুয়েলিং করতে নিব, হঠাৎ করে যদি ওই চার্জ গুলা এসকেপ করতে সময় কোন একটা স্পার্ক দেয় তো তখন কি হইতে পারে, একটা এক্সপ্লোশন হইতে পারে, যার জন্য আমরা কি করি না, এয়ারক্রাফটকে ল্যান্ড করার সাথে সাথে রিফুয়েল করি না। প্রথমে কি করি, এই যে এয়ারক্রাফটে ল্যান্ড করার পর উই অ্যাটাচ আ আর্থ ওয়্যার অর আ কন্ডাক্টিং ওয়্যার, যে এয়ারক্রাফটের বডির সাথে কন্ট্যাক্টে রেখে, হ্যাঁ, আমরা এয়ারক্রাফটের বডির সাথে কন্ট্যাক্টে রেখে কি করি, এয়ারক্রাফটের বডির সাথে আর্থের একটা কানেকশন বানাই দেই। তো তখন এয়ারক্রাফটের বডি থেকে আর্থ পর্যন্ত কি হয়ে যাবে, এয়ারক্রাফটের বডি থেকে আর্থ পর্যন্ত ইজিলি আমাদের চার্জটা, যে চার্জগুলি ট্র্যাপ হয়েছিল ওগুলো এসকেপ হয়ে চলে যাবে। তো এখন বলতেছে pumping fuel into aircraft can be dangerous. The worker connects an earthware to the aircraft before pumping fuel. বলতেছে কেন এইটা ফায়ার হওয়ার বা এক্সপ্লোশন হওয়ার রিস্কটা কমায় দেয়, বিকজ ওই যে কি হইতেছে, যে কোনো চার্জ যদি এয়ারক্রাফটের বডিতে বিল্ড আপ হয়েও থাকতো আগে, ওই চার্জ গুলাকে সে ডিসচার্জ করে দিতেছে, সো তাহলে আমাদের স্পার্কের কোনো রিস্ক থাকবে না। এর জন্য আর্থিং রিডিউসেস দ্য রিস্ক অফ ফায়ার। এখন বলতেছে explain how an aircraft can become electrically charged as it flies through the air, जैसे ডাস্ট পার্টিকেলের সাথে অন্য এয়ার পার্টিকেলের সাথে দেন ক্লাউডস পার্টিকেলের সাথে কলিশনের জন্য আর ফ্রিকশনের জন্য কি হবে, ইলেকট্রন ট্রান্সফার হয়ে এয়ারক্রাফটের বডি চার্জড আপ হয়ে যেতে পারে। এরপরে বলতেছে কি fuel weighing 230,000 newton is pumped into the aircraft. This fuel moves upwards through a vertical height of 4.7 meter. তো তাহলে হাইটের ভ্যালু হলো 4.7 আর ওয়েটের ভ্যালু হলো এত। এখন বলতেছে পাওয়ার ডেভেলপ বাই দা পাম্প ইজ এত। বলতেছে দ্য টাইম নিডেড টু রিফুয়েল দা এয়ারক্রাফট। তো এখন এই এয়ারক্রাফটটাকে রিফুয়েল করতে কতক্ষণ সময় লাগবে। তো তাহলে এখানের জন্য দেখো যে এনার্জি কতটুকু দিতে হবে, দ্য এনার্জি ইজ ইকুয়াল টু the GP gained by the fuel, তাই না?
যে ফিউয়েলটা এরকম ট্যাঙ্ক, ফিউয়েল ট্যাঙ্ক যেটা আছে, ফিউয়েল ট্যাঙ্ক হলো নিচে, আর ফিউয়েল ট্যাঙ্ক থেকে আমাদের একটা পাইপ দিয়ে এয়ারক্রাফটের মধ্যে ফিউয়েলটাকে নিয়ে যাব। সো তাহলে 230,000 নিউটন ওয়েটের ফিউয়েলকে আমরা কি করতেছি, উপরে তুলতেছি। সো তাহলে হোয়াট ইজ দ্য জিপি গেইন? দ্য চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু mgh। তো mg তো মানে হলো ওয়েট, তো ওয়েট অলরেডি দেওয়া আছে which is 230,000, আর হাইটের ভ্যালু কত 4.7। সো দিস ইজ দ্য জিপি গেইন। আর বলছে পাওয়ারের ভ্যালু হলো এত। আমরা কি জানি পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম টেকেন। সো তাহলে টাইম ইজ ইকুয়াল টু হোয়াট, এনার্জি বাই পাওয়ার। তো এখন এনার্জি লাগবে হলো 230,000 ইনটু 4.7, আর টাইম আর পাওয়ার কত 1600। তো এটা করলে পরে আমরা যে টাইমটা পাবো, দ্যাট টাইম উইল গিভ আস দ্য টাইম টেকেন টু রিফুয়েল দ্য এয়ারক্রাফট। বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে সি নাম্বারে কি বলতেছে, ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং এর কথা। ফিগার 9 shows an electrostatic method for spray painting a car door. The car door has a negative charge. The droplets of paint receive positive charge as they leave the spray gun. Explain how charging the door helps the paint to form an even coating on both sides of the door. You should use ideas of forces and fields in your answer. So এখন এখানের মধ্যে কি হচ্ছে যে the paint droplets have the opposite charge to that of the door. যে ডোর হলো নেগেটিভ চার্জ আর পেইন্ট ড্রপলেটের চার্জ হলো পজিটিভ। তো এখন বলতেছে ইভেন কোটিং। ইভেন কোটিং মানে কি, যে দোনোটাতে সমান সমান এরকম পেইন্টিং এর লেয়ার যেন হয়। তো এখানের মধ্যে কি হবে, প্রথমে তো ডোরটা চার্জ, কিন্তু যখন নাকি ওই ডোর সারফেসে পেইন্টটা এসে লেগে যাবে, তো তখন কি পেইন্টের পজিটিভ আর ডোরের নেগেটিভ চার্জ ওখানে একজন আরেকজনকে কি করে দিবে, ডোরের ওখানে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিবে না, যে চার্জটাকে জিরো বানাই দিবে না? বলতো আদনিন, যে পেইন্টের যতটুকু পজিটিভ হবে ডোরের ততটুকু নেগেটিভ যদি থাকে, দেন তাহলে একজনের চার্জ আরেকজন কি করে দিবে, নিউট্রালাইজ করে দিবে। সো ওভারঅল দা চার্জ উইল বিকাম জিরো। একবার ফুল একটা পেইন্টের কোটিং হয়ে গেলে তো তখন ওইটার চার্জ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো ডোরের এক পাশে আমরা একবার পেইন্ট করলাম, একটা লেয়ার পেইন্ট হয়ে গেলে তখন চার্জটা জিরো হয়ে গেল। দেন আমরা অপোজিট এন্ডে আবার সেম ওয়েতে পেইন্ট করব, দেন তখন কি হয়ে যাবে, জাস্ট একটা সিম্পল একটা থিন একটা লেয়ার হয়ে গেলে তখন কি হয়ে যাবে, চার্জটা জিরো হয়ে যাবে। তো তাহলে এক্সট্রা পেইন্ট যে মাঝে মাঝে কি হয়ে যায়, যদি পেইন্ট স্প্রেয়ার ইউজ না করা হয় তখন কি হয়, এক জায়গায় অনেক বেশি রং পড়ে যায়, তো তখন দেখতে ওরকম বাজে দেখায়। তো এটা না হয়ে কি হইতেছে, আমাদের গাড়িটা সুন্দর মতো ইকুয়ালি পেইন্টেড হইতেছে। তো এই জিনিসটা এখানের মধ্যে বলছে যে কেন দুইটাতেই আমাদের ইকুয়ালি কি হবে, পেইন্ট করা যাবে আর ইভেন কোটিং হবে। তো এটা আমাদের কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে বলছে। কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসারটা আমরা দেখে নেই। এইটাই মনে হয় তুমি বলছিলে যে নিউট্রালাইজিং এর পয়েন্ট তুমি বুঝো নাই নাকি? কোশ্চেন নাম্বার 4, এই যে ফার্স্ট এর কাজটা কি, যে the earthquake discharges the aircraft to prevent sparking, যেটা কি করতে পারতো, ফায়ার কজ করতে পারতো আর কোন একটা এক্সপ্লোশন করাইতে পারতো। দেন বলতেছে কিভাবে এয়ারক্রাফট চার্জ হয়, ফ্রিকশন বিটুইন এয়ারক্রাফট এন্ড এয়ার কজেস ইলেকট্রন ট্রান্সফার বিটুইন এয়ারক্রাফট এন্ড এয়ার। এরপরে ওখানে ওই যে আমাদের এনার্জি হলো ওয়েট ইনটু হাইট, আর পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। সো তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে, এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার। তো এইভাবে করে তারা বের করছে। এরপর বলতেছে কি, ওই ইভেন কোটিং কেন হবে, বিকজ নেগেটিভলি চার্জ ডোর অ্যাট্রাক্টস পজিটিভলি চার্জ পেইন্ট ড্রপলেটস। নাও therefore positively charged paint droplets follow the force lines of force on to coat the both sides of the door. এখন এই ইলেকট্রিক ফিল্ডের এই কনসেপ্টে এটা তোমাদের নাই, এটা এখানের মধ্যে আলাদা করে এমন বলছে। আর এখানের মধ্যে আমাদের মেইন কাজ যেটা, যে এখানে ফার্স্ট পয়েন্টটা দিয়ে আমাদের কি হয়ে যাবে, কভার হয়ে যাবে, যে পজিটিভ চার্জ গুলো যেই লাইন দিয়ে আমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে, যে ডোরের যেই চার্জ আর পেইন্টের যেই চার্জ ওটা হলো অপোজিট। সো তাহলে কি করবে, তখন তারা অ্যাট্রাক্টেড হয়ে ওই ডিরেকশনে দুই পাশেই দরজাটাকে, যে গাড়ির ডোরটাকে পেইন্ট করে ফেলতে পারবে ইকুয়ালি।
ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। দেন তোমার লিস্টের মধ্যে আর কি কি প্রবলেম গুলো ছিল? ভাইয়া হ্যাঁ আমার বলো। মেবি হচ্ছে কি যে পেপারের এইগুলো হচ্ছে উল্টা পাল্টা দিয়ে ফেলছি, বাট আগে যে প্রবলেম গুলো ছিল সেগুলো তুমি সলভ করে দিছো। এই যে প্রভাকে যেগুলো দিছিল যে ও আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি, ওটাই প্রবলেম ছিল। ঠিক আছে। এরপরে এখন তো অলরেডি মাইশারা আর পর্ষিয়া চলে আসছে। এখন ওদের প্রবলেমটা দেখে ওদের কি কি ছিল। আহ, ভাইয়া আমার লিস্টটা উল্টাপাল্টা ছিল। আচ্ছা ঠিক আছে, তো এখন পর্ষিয়া কোনো প্রবলেমের লিস্ট দেয় নাই, আর মাইশারের প্রবলেমের লিস্টে উল্টাপাল্টা আছে। কেমন উল্টাপাল্টা? পেপার আর নাম্বার মিক্স হয়ে গেছে, কিন্তু একটাই প্রবলেম বাকি আছে, পেপার 1 এর 8B। কোন পেপার 1? ফার্স্ট পেপার 1 যায় দেখি কি আছে। সেকেন্ডটা। সেকেন্ড পেপার 1, ওকে। সেকেন্ড পেপার 1, দ্যাট ইজ 1H এর 8B। 1H এর 8 কোথায়? এটা অলরেডি আজকে আমরা মাত্র এখন সলভ করে ফেলছি, বুঝছো? একটু আগের প্রভার সময় এক্সপ্লেন করে ফেলছে, এই ভিডিওটা দেখে ফেলো, প্রথমের দিকেই আছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে দেন, সো তাহলে তো আমাদের প্রবলেম গুলো যদি আর না থাকে তাহলে পরে আমরা এখানের মধ্যে শেষ করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাস্ট্রোফিজিক্স এর কিন্তু রিভিউ এখনো বাকি, সো তাহলে রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাস্ট্রোফিজিক্স এর রিভিউর আমি এমন একটা ডেট দিয়ে দিব। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তোমাদের ওই প্রিভিয়াস এই নতুন ব্যাচের ওদের এখনো শেষ হয় নাই, তো জাস্ট রেডিও অ্যাক্টিভিটি একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তো ওইটার জন্য তোমাদেরকে ওরকম ভিডিও দিতে পারতেছি না, বাট স্টিল আমি অন্য চ্যানেলের ভালো কোনো ভিডিও থাকলে পরে ওইসব জিনিসগুলো তোমাদেরকে ফরওয়ার্ড করে দিব, যেন ওইটা দেখে তোমাদের রিভিশন হয়, প্লাস যে কোনো কনফিউশন থাকলে নোটস দেখার পরে তখন আমরা লাইক নেক্সট উইক মানডে এন্ড ওয়েডনেসডে তে ওই জিনিসটা দেখে রিভিশনের কাজটা শেষ করব। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে তো আমরা এখানের মধ্যে আজকে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।